ঈদের টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। রাজধানীতে ফিরছে মানুষ, টার্মিনালগুলোতে ভিড়। কাল খুলবে ব্যাংক অফিস। ঋণের পঞ্চম কিস্তির অর্থ পেতে অনিশ্চয়তা। পরিস্থিতি পর্যবেক্ষণে আজ ঢাকা আসছে IMF দল। অর্থ উপদেষ্টার সাথে বৈঠক কাল। শরীয়তপুরের জাজিরায় দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ। ভোগান্তি ছাড়াই এবারের ঈদযাত্রা সম্পন্ন হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা। এদিকে ঈদের ছুটির পর আজই ঢাকার সড়কে যানবাহনের উপস্থিতি বেড়েছে। এতে নগরী ফিরতে শুরু করেছে তার চিরচেনা রূপে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষ। তাই গেল কয়েকদিনের চেয়ে ঢাকার সড়কগুলোতে যানবাহনের চাপ আরও বেড়েছে। ব্যস্ততম নগরী ফিরতে শুরু করেছে তার চেনা রূপে। আজকে যেহেতু সরকারি সকল ছুটি শেষ, অফিস আদালত আগামীকাল থেকে খোলা আছে, সেই মোতাবেক কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকামুখী যে মানুষের ঢল, এগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজন নিয়ে ঢাকা ফিরছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে তাই ফিরতি যাত্রীদের ভিড় আরও বেড়েছে। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে যাত্রাপথে ভিড় কম ছিল। যাওয়ার সময়ও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। সবকিছু মিলে ভালোই ছিল, আগের চেয়ে অনেক বেটার মনে হয়েছে। রাস্তায় কোনো ছিনতাইয়ের কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে আসছে। এবার আসলাম ট্রেনে, টিকিট পাইতেও কোনো ধরনের সমস্যা হয়নি। জাস্ট টাইমে ট্রেনের টিকিটটা পেয়েছি, এমনকি জাস্ট টাইমে ট্রেনও ছেড়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে আসতে পেরেছি। দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ফিরছেন সড়ক পথে। সায়দাবাদ, গাবতলী, মহাখালী সহ বাস টার্মিনালে থামছে বিভিন্ন জেলার বাস। বাবা মার সাথে ঈদ পালন করে আসলাম, অনেক ভালো লাগলো। আমরা আজকে সকালবেলা রওনা দিচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, আসার সময় কোনো জ্যাম পাইনি। আমি তো সরকারি একটা জব করি, তাই আমার কালকে আমার সকালবেলা আমার 9টার মধ্যে অফিসে যাইতে হবে। আগামীকাল থেকে কলেজ খোলা, কর্ম শুরু হবে ইনশাল্লাহ। গত বছর অনেক হ্যারাসমেন্ট হয়েছে, কিন্তু এই বছর অনেক ভালো হয়েছে আর কি। রাস্তায় কোনো যানজট নেই আর কি, সব কিছু ক্লিয়ার। এবারে অনেক সুস্থ পরিবেশ। ধন্যবাদ ডক্টর ইউনূস স্যারকে, অসংখ্য ধন্যবাদ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মহাষ্টমী স্নান উৎসবের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের টিমকে ধন্যবাদ জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই স্নানকে ঘিরে নদীর পাড় ঘাট সহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে ১৫০০-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী। টহল দিচ্ছে সেনাবাহিনী, নদে রয়েছেন কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্য সহ ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি, এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি, এবং আমরা এখানে একটা পুণ্য স্নান করে সবাই আপনাদের আপনার পূর্ণ সব সময় থাকতে পারি, এটার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে সম্প্রদায় সমিতির চেষ্টা নেই, এখানকার সম্প্রদায় সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে, আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে IMF-এর একটি প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে। সংস্থাটির সঙ্গে চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে তা পর্যালোচনার জন্য দলটি ঢাকায় আসছে। সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বরাতে জানা গেছে, 6 এপ্রিল শুরু হতে যাওয়া এই আলোচনা চলবে 2 সপ্তাহ ব্যাপী। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এই সফরে IMF-এর দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরের শেষ দিন 17 এপ্রিল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে প্রতিনিধি দলের আরও একটি বৈঠক হবে।
এদিকে অর্থনীতিবিদরা বলছেন IMF এর ঋণ ছাড় রিজার্ভ বাড়াবে, একই সাথে এটি অন্য দাতা সংস্থাগুলোকেও পজিটিভ বার্তা দেবে। IMF এর কাছ থেকে যদি পঞ্চম ষষ্ঠ কিস্তির অর্থটি পাওয়া যায়, সেটা আমাদের রিজার্ভ পরিস্থিতি উন্নতি করতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে এবং এই টাকাগুলো আমাদের যেহেতু বাজেটারি সাপোর্ট আকারে, তা এই টাকাগুলো আমরা বিভিন্ন ধরনের যে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যে সমস্ত বাকি রয়েছে, ডিউ রয়েছে, সেগুলো পেমেন্টের ক্ষেত্রেও এটা আমাদেরকে সহায়তা করবে। তারা যদি বাংলাদেশের পরিস্থিতিটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে যায়, সেটা কিন্তু আমাদের অন্যান্য যে দাতা সংস্থা রয়েছেন, বিশ্বব্যাংক, ADB বা দ্বিপক্ষীয় যে সমস্ত দাতা সংস্থা রয়েছে, তারাও ভবিষ্যতে ঋণ দেবার ক্ষেত্রে তুলনামূলকভাবে আরও দ্রুত গতিতে বাংলাদেশের পরিস্থিতিটি ইতিবাচকভাবে মূল্যায়ন করবে। শরীয়তপুরে জাজিরায় দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে উপজেলার বিলাসপুরে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কের সামনে থেকে 1 কেজি 150 গ্রাম স্বর্ণালংকার, বিপুল পরিমাণ বিদেশি সিগারেট সহ 4 চোরা কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা বিমানবন্দর সড়কের চেকপোস্ট পার হবার সময় একটি সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই সিএনজি থেকে 1 কেজি 150 গ্রাম ওজনের স্বর্ণালংকার, 12 কার্টন বিদেশি সিগারেট, 2টি আইফোন ও 2টি ল্যাপটপ সহ 4 জনকে আটক করা হয়। দুবাই থেকে অবৈধভাবে আসা এসব স্বর্ণালংকার দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় চোরা কারবারিরা। স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত বাকিদের বিষয়ে জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপেশাদার জেলে চোরা শিকারী মৌয়ালদের অদক্ষতা ও কিছু অসাধু বন কর্মকর্তার কারণে তিলে তিলে নিঃশেষ হচ্ছে সুন্দরবন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আগলে রাখা পৃথিবীর একক বৃহত্তম ও ম্যানগ্রোভ বন বারবার পুড়ছে আগুনে। প্রতিরোধে বনের মধ্যে মানুষের অবাধ যাতায়াত বন্ধ সহ আইনের কঠোর প্রয়োগ চান পরিবেশবিদরা। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডেও তেমন পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। পূর্ব বন বিভাগে 23 বছরে আগুন লেগেছে 30 বার। পুড়েছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা ও বিভিন্ন লতাগুল্ম। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100 একর বনভূমি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জেলে ও মোয়ালদের ফেলে আসা আগুনেই পড়ে সুন্দরবন। অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রত্যেক বছর যদি আগুন লাগায় তাহলে বন তো আমাদের থাকবে না, শুধু বন তো সব ধ্বংস হয়ে যাবে। পাতা কই ছাড় দেখেন, এই ফেরি জাল পাতা, এইখানে আগুন লাগে এই জলাকারে খালি জাল মাছ ধরার জন্য। লোকালের মানুষ তারা গরু মহিষ বেশি ছেড়ে দিচ্ছে মানারে। তারা দেখা যাচ্ছে গরু মহিষ ছাড়িয়ে দিলে ওরা বিড়ি তামাক নিয়ে আসে, মাঝে সাথে একটা বিড়ি খাইয়া তামাক ফালাই দিতে পারে, সেই কারণে হইতে পারে। শুকনোর মৌসুমে হলো মধু ভাঙ্গার সিজনটা থাকে, আর একই টাইমে আগুন লাগে, বারবার লাগে। এর কোনো পদক্ষেপ নেয় না সরকার। এই বিনিময়ে সরকারের লোকেরা খুব চেষ্টা সাহায্য করতে। আমি মনে করি এদেরকে চিহ্নিত করে আইনে আওতায় আনা হবে। পাশাপাশি এর দায় কিন্তু বন বিভাগ এড়াতে পারে না, কারণ বন বিভাগের যারা জনবল রয়েছে এবং তারাও কিন্তু কিছু অসাধু চক্র রয়েছে, তারা কিন্তু এখানে খাল বিল এবং লিজ আকারে দেয় এবং অঘোষিতভাবে, এবং সেই কারণে কিন্তু এই প্রবণতা বেড়ে যাচ্ছে একের পর এক। এই সুন্দরবনকে বাঁচানোর জন্য বা ফায়ার ফাইটিং এর জন্য এর চারপাশে যে ছোট ছোট নদী বা খালগুলো আছে, এগুলোকে যদি খনন করে এরকম করা যায় যে এটা বাটার সময় পানি পাওয়া যাবে, তাহলে এরপরে যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন করা সম্ভব হবে বলে আমি মনে করি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টেও মোয়ালদের ব্যবহৃত আগুনের কুণ্ডুলি, জেলেদের সিগারেট এবং দাবদাহকে আগুন লাগার কারণ হিসেবে উল্লেখ করা হয়। সুন্দরবন সংলগ্ন নদী ও খাল খনন, অগ্নিকাণ্ড প্রবণ এলাকায় প্রতি 2 কিলোমিটার পর পর ওয়াচ টাওয়ার বসিয়ে নজরদারি সুপারিশও করা হয়, কিন্তু 2 যুগেও বাস্তবায়ন হয়নি অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন সময়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ। 3 জনের তদন্ত কমিটি করা হয়েছে, 3 জনই বন বিভাগের লোক, এবং এই তদন্ত কমিটি দিয়ে আসল ঘটনা যে বের হয়ে আসবে না সেটি নিশ্চিত করে বলা যায়। সেই কারণে তদন্ত কমিটির ক্ষেত্রে আমরা বলবো যে এখানে স্থানীয় যারা মানুষ আছে এবং সিপিজি আছে, পরিবেশকর্মী আছে, সংবাদকর্মী আছে, জনপ্রতিনিধি, সকলের সমন্বয়ে একটা তদন্ত কমিটি হলে সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে আসল ঘটনা বের হয়ে আসবে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে
যেন সিপিজি বা বিটিআরটিদের কিছু ভাতা দেওয়া হয়, তারা যেন ভিজিলেন্স থাকে। তারপরে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র যেমন অগ্নি নির্বাপন যন্ত্র আমরা নিব, আমাদের সেই জলযানও নাই, একটা জলযান নাই যে আমরা যে এই অগ্নি নির্বাপন যন্ত্রটা নদীতে নিয়ে যাব, সেই জলযানেরও একটা অভাব রয়েছে আমাদের কাছে। বনে আগুনের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টানা 8 দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি। পবিত্র ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি থাকায় 28 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য। তবে দুই দেশের মধ্যে স্বাভাবিক থাকে যাত্রী পারাপার। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানিয়েছেন, ওপারে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক অপেক্ষায় রয়েছে বন্দরে প্রবেশের। সকালে কার্যক্রম শুরু হওয়ার পর বন্দর দিয়ে প্রবেশ করতে থাকে একের পর এক ট্রাক। যানজট ও পণ্যজট নিরসনের দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। আন্তর্জাতিক, এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। 3 দিন আগে যুক্তরাষ্ট্রের দেওয়া শুল্ক আরোপের পর পাল্টা এই পদক্ষেপ নিল চীনের অর্থ মন্ত্রণালয়। শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় জানায় 10 এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর করা হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক বসবে। যদিও 4 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে বেশ কিছু মাঝারি ও ভারী বিরল মূল্যবান ধাতুর রপ্তানির উপর নিয়ন্ত্রণ কার্যকর করছে চীন। এগুলোর মধ্যে রয়েছে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, চার্বিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম প্রভৃতি বিরল মূল্যবান ধাতু। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে চীন। এর আগে গত বৃহস্পতিবার অনেকগুলো দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের উপর নতুন করে 34% শুল্ক আরোপের ঘোষণা দিলে তা মোট 54% দাঁড়ায়। খেলার খবর ফুটবল। স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত 8টায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার এবং রাত 1টায় বার্সেলোনা খেলবে রিয়াল বেটিসের বিপক্ষে। লা লিগায় 29 ম্যাচ শেষে 66 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে 63 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। 30তম রাউন্ডে বার্সেলোনার ম্যাচটি কঠিন, কারণ তাদের প্রতিপক্ষ রিয়াল বেটিস 29 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে ইউরোপা লিগে খেলার জন্য লড়ে যাচ্ছে। যদিও বার্সার জন্য সুবিধা হচ্ছে নিজেদের মাঠেই খেলবে তারা। তাছাড়া লা লিগায় শেষ 6 ম্যাচে জয় পেয়েছে তারা। তবে রিয়াল বেটিসও কম যায় না, শেষ 6 ম্যাচে তারাও টানা জয় পেয়েছে। ফলে কঠিন চ্যালেঞ্জ নিতে হচ্ছে হ্যান্স ফ্লিকের দলকে। এদিকে শেষ 6 ম্যাচে 4টিতে জয় পেলেও 1টিতে পরাজয় এবং 1টিতে ড্র করে 3 পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও হোম ম্যাচে পয়েন্ট টেবিলে 16তম স্থানে থাকা ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেতে সমস্যা হবার কথা নয় রিয়ালের। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ররা দারুণ ফর্মে থাকায় মাদ্রিদ জয়ান্টটা সহজেই জয় পাবে বলে আশা করা যায়। 29 রাউন্ড শেষে লা লিগায় এই মৌসুমে 25 গোল করে টপ স্কোরার বার্সেলোনার রবার্তো লেভানদোভস্কি। 22 গোল করে নিজের প্রথম মৌসুমে রিয়ালের হয়ে দারুণ খেলে যাচ্ছেন এমবাপ্পে। তবে 24 ম্যাচে 10 গোল করে এই রেসে পিছিয়ে পড়েছেন ভিনিসিয়াস। প্রফেশনাল ক্যারিয়ার ক্রিস্টিয়ানো রোনালদোর গোল এখন 931। সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল হিলালের বিপক্ষে জোড়া গোল করে জয় উপহার দিয়েছেন 40 বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা। রিয়াদ ডার্বিতে আল হিলালের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দুরন্ত নৈপুণ্যে 3-1 ব্যবধানে জয় পায় আল নাসর। ম্যাচে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেছেন রোনালদো। খেলায় প্রথমার্ধে আলী আল হাসানের অসাধারণ গোলে 1-0 এগিয়ে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধ শুরু হতেই খেলার 47 মিনিটে সাদিও মানের পাস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। তবে 62 মিনিটে কর্নার থেকে একটি গোল পরিশোধ করে খেলা জমিয়ে তোলে আল হিলাল। যদিও নগর প্রতিদ্বন্দ্বীদের ম্যাচে ফেরার সুযোগ দেয়নি আল নাসর। 88 মিনিটে বক্সে হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় আল নাসর। সেই সুযোগে ব্যবধান 3-1 করেন রোনালদো। এই জয়ে আল নাসর 54 পয়েন্ট নিয়ে লিগ রেসে তৃতীয় স্থানে রয়েছে। 57 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল এবং 64 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ। 2023 সালে জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে 104 ম্যাচে 94 গোল করেছেন রোনালদো। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে 1272 খেলায় এটি পর্তুগিজ মহাতারকার 931তম গোল। 855 গোল নিয়ে লিওনেল মেসি দ্বিতীয় এবং 762 গোল করে দ্য গ্রেট পেলে আছেন তৃতীয় স্থানে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।